পঁচিশে বৈশাখের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আগের দিনই আমাদের প্ল্যানিং ছিল যে আজকে পঁচিশে বৈশাখ আমরা বেরিয়ে যাব একটু মন্দারমণির উদ্দেশ্যে। বেশ অনেক দিন হয়ে গেছে ঘুরতে যাওয়া হয় না, সেই জন্য বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিল রবি ঠাকুরের জন্য ফুল আনতে। বাবা একটু সুন্দর করে গান পরিবেশন করছিল, কবি প্রণাম বলে কথা। প্রত্যেক বছর পঁচিশে বৈশাখে বাবা এটা করে। আর আমাদের ঘরে যে রবি ঠাকুরের ছবিটা দেখলেন, সেটা আমার বোনের আঁকা। ও নিজে হাতে ছবিটা এঁকে বাবা মাকে গিফট করেছিল। আমরা মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে যাবো বলে উঠেছিলাম। দেখুন আমার এই পুচকি মেয়েটাও এক্সাইটেড হয়ে বেরিয়ে গেছে আমাদের সাথেই। ঘুম থেকে উঠে পড়েছে দিব্যি, কোনো কান্নাকাটি নেই। সকাল সকাল আমি এই ঠাকুরের, রবি ঠাকুরের কথাটা বলছিলাম, যেটা বোন নিজে হাতে এঁকে বাবা মাকে একদিন গিফট করেছিল। আর বাবা প্রত্যেক বছর এই রবি ঠাকুরের গলায় মালা দিয়েই সুন্দর করে একটা গান পরিবেশন করে। বাবার গান শুনতে শুনতেই আমরা ছটফট করে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। সবার সাথে একসাথে এবার যাওয়া হয়নি, এবার শুধু আমরাই গেছি, কারণ বোনেরা একটু ব্যস্ত ছিল, সেই কারণের জন্য আর যাওয়া হয়নি। তাই জন্যই আমি, বাবা, মা, আমার মেয়ে আর আমার বর এই কজন মিলেই রওনা দিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু খুব খুশি ঘুরতে যাবে বলে। কিছু বুঝুক আর না বুঝুক, ঘুরতে যাব এই ব্যাপারটা কিন্তু ছোটোর থেকে খুব ভালো বুঝে গেছে। এই দিন বাবা যেমন রবি ঠাকুরের গলায় মালা দেন, ঠিক সেরকমই আমার যে ঠাকুমা আর দাদু আছে তাদের গলাতেও বাবা একটা করে খুব সুন্দর সাদা ফুলের মালা নিয়ে আসে দেওয়ার জন্য। বাবা তাদেরকেও প্রণাম করে, সাথে রবি ঠাকুরকে তো প্রণাম করবেই। এগুলোই আমি ছোট্ট ছোট্ট করে ক্যাপচার করছিলাম। সবাই রেডি হচ্ছিল, তার মধ্যেই আমার বর সব যা যা জামা কাপড় লাগেজ নেওয়ার সব কিছু গাড়িতে নিচে ঢোকাচ্ছিল। আর আমি উপরে সবার সাথে গল্প করতে করতে, বাবার গান শুনতে শুনতে একটু তৈরি হয়ে নিচ্ছিলাম। অল্প করে মেয়ের খাবার তৈরি করে নিচ্ছিলাম, রাস্তাঘাটে লাগবে তার জন্য। ব্যাস আমাদের মন্দারমণি যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। সকাল সকাল আমরা মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যেই বারাসাত থেকে বেরিয়েছিলাম। ওখানে আমরা ঠিক সঠিক সময়ে পৌঁছে গেছি। রাস্তাঘাটে কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো বিপদ আপদ হয়নি। সেদিনকে রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ ছিল, রাস্তা মোটামুটি বেশ ফাঁকাই ছিল, কারণ সেদিনকে একটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান ছিল, সেই কারণের জন্য রাস্তা বেশ ফাঁকাই ছিল। তো আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা গাড়িতে কিছুটা ঘুমোতে ঘুমোতে, কিছুটা গল্প করতে করতে, কিছুটা মজা করতে করতে, কিছুটা চিপস খেতে খেতে কাটিয়ে দিয়েছিলাম সবাই মিলে একসাথে। মা বেশ কিছুক্ষণ মেয়েকে নিয়েই ছিল, ও একটু ঘুমিয়েও পড়েছিল ছোট মানুষ বলে। বাবাও বসেছিল। আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে আমরা একটু মন্দারমণি ঘুরে আসি, একটু রিফ্রেশমেন্টের সবার দরকার, সেই জন্য আমাদের হঠাৎ করে আগের দিন ঠিক হয়েছিল যে আমরা মন্দারমণি যাব। প্রথমে ঠিক হয়েছিল আমি আর আমার বরই যাব, আর সাথে মেয়ে। কিন্তু মা বাবাকে না নিয়ে যাব সেটা কিছুতেই মন মানছিল না, বিশেষত আমার বরেরই মানছিল না। সেই জন্যই সে বারবার করে বলেছিল না না, আমরা গেলে মা বাবাকে সাথে করে নিয়েই যাব, মা বাবা ছাড়া ঘুরতে ভালো লাগে না। আর আমার মেয়েটা তো মানে পুরোপুরি আমার মায়ের হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় মায়ের পেটের থেকেই বেরিয়েছে। মা আর আমার বর এই দুজনকেও চোখে হারায়, সাথে রিসেন্টলি এখন বাবাও হয়েছে। যাই হোক, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট নিজের কি করব, তার থেকে মেয়ের জন্যই খাবার নিতে ব্যস্ত ছিলাম। সকাল সকাল ওকে একটু চিড়ে দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে খাইয়ে দিয়েছিলাম, যাতে যেহেতু দূর রাস্তায় যাচ্ছে সেজন্য পেটটা যাতে ঠান্ডা থাকে তার জন্য।
আমরা ঝটপট করে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার, কারণ অনেকটা রাস্তা যেতে হবে তার জন্য। মাঝ রাস্তায় সেরকমভাবে কোথাও দাঁড়াইনি, শুধু একটা জায়গাতে একটু দাঁড়াতে হয়েছিল, মেয়ের জন্য একটু কলা কিনেছিলাম তার জন্য। কারণ সাথে একটা ফল থাকলে একটু মাঝে সাঝে খাইয়ে দিলে না, ওদের অল্প একটুখানি খাইয়ে দিলেও ওদের পেটটা ভরে, সেই জন্য। এই যে এখান থেকে আমরা যাচ্ছিলাম, আমার বর প্রচুর রাস্তা চেনে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই সব রাস্তার ঘটনাই সে বলতে বলতে নিয়ে যাচ্ছিল, এটার পর এটা, এটার পর এটা, এখান দিয়ে গেলে এটা হবে, ওখান দিয়ে গেলে সেটা হবে। ট্রিপটা আমাদের ভীষণ ভালো ছিল, ভীষণ ভীষণ মানে খুবই ভালো ছিল। মানে আমরা ভাবিনি যে হঠাৎ করে এরকম ঘুরতে যাব আর এতটা মজা হবে, সেটা একদমই আমরা ভাবিনি। কিন্তু মানে বাবা মা যে এতটা এনজয় করেছে আমাদের সাথে গিয়ে, এটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা, অনেকটাই বড় পাওনা। মাঝপথে একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য। এখানকার ডাব তো ভালো খেতেই অলমোস্ট সবাই জানে, কিন্তু ইনি ভদ্রলোক ডাব খেতে নেমেও সিগারেট খেতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, যেটা বলে বলেও আমি সারাতে পারলাম না। বাবা মা গাড়িতেই ছিল, কারণ বাইরে ভীষণ রোদ্দুর ছিল, আমি বেরোতে বারণ করেছিলাম, মেয়েটাকে নিয়েছিল তাই। আমি ডাবটা পছন্দ করলাম, পছন্দ করার পরে এই মাসিকে বললাম তুমি ডাবটা কেটে দাও। মাসিও আমাদের সাথে বেশ গল্প করছিল, মজা করছিল। কিন্তু কোনো মানুষ ডাবের মতো এত স্বাস্থ্যকর খাবার খেতে গিয়ে যে সিগারেট ধরায়, যে এটা যে কতটা ভুল, সেটা তাকে আমি 5 বছরেও বলে বলে বোঝাতে পারিনি। আমার সব থেকে খারাপ লাগার বিষয় এটাই যে আমার বর একটু স্মোক করে, বাকি আর কোনো দিক থেকে আমি কিছু খারাপ পাই না। ডাবগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, ভেতরে হালকা হালকা শ্বাসও ছিল। আমার তো ভীষণ ফেভারিট ডাব। কার কার ডাব খুব ফেভারিট জানিও। অলমোস্ট সবাই ডাব খেতে খুব ভালোবাসে, কারণ ডাব খুবই স্বাস্থ্যকর একটা খাবার, তাই আর খেতেও ভাল লাগে। আর মন্দারমণি যাব ডাব খাবো না, সেটা হয় না। সেই জন্যেই রাস্তায় অনেকেই দাঁড়িয়েছিল, আমরা ডাব টাব সব খেলাম। মাসির এখানে প্রত্যেকটা ডাবই ভীষণ সুন্দর, মানে তুমি যদি হালকা মালাই চাও তো হালকা মালাই দেবে, তুমি যদি বলো আমি একটু বেশি মালাই খাবো তাহলে বেশি মালাই দেবে। আমরা তো ডাব খাচ্ছিলাম, পাশে ইনারাও ডাব খাচ্ছিলেন। এই ভিডিওটা আমি এই জন্যেই করলাম, কারণ আমরা যতটুকু খেয়ে ছেড়ে দিই, বাকিটুকু ওরাই খাচ্ছিল। বেশ সুন্দর। চলো, খুব শিগগিরই নেক্সট ব্লগে আসছি, তাড়াতাড়ি দেখা হবে। ওকে, টাটা, বাই।